অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি টিউটোরিয়ালে আমি সাজেদুল হক রুমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে আমি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই জানা যাক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের কেন প্রয়োজন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে প্রকৃতপক্ষে খুবই প্রয়োজন, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানার প্রয়োজন এই জন্য যে আপনি যদি পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানেন তাহলে একই ধরনের সিনট্যাক্স ব্যবহার করে আপনি অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি শার্প, জাভা, টাইপস্ক্রিপ্ট এ কোড করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড অন্যদিকে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের পিএইচপি ফ্রেমওয়ার্ক যেমন কোডিগনাইটর, লারাভাল, জেন্ট, সিম্ফনি, কিক পিএইচপি ব্যবহার করতে পারবেন না। এবং আপনি যদি সিএমএস ডেভেলপার হন তাহলে ওপেনকার্ট, ম্যাজেন্টো, এমনকি ওয়ার্ডপ্রেস, জুমলাও আপনি ব্যবহার করতে পারবেন না। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আসলে খুবই প্রয়োজনীয় জিনিস, তাই এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখা যাক অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে আমরা কিভাবে আমাদের লজিকগুলো লিখতে পারি। লেখার সময় প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে কোড করার সময় আমাদের প্রথমে যে জিনিসটি সম্পর্কে ধারণা থাকতে হবে সেটি হচ্ছে ক্লাস। ক্লাস আসলে এক ধরনের ব্লুপ্রিন্ট যাতে আপনি আপনার কিছু ভেরিয়েবল এবং ফাংশনকে রেখে দিবেন। পরবর্তীতে এই ক্লাসগুলোকে আপনি কপি করে অবজেক্ট তৈরি করে সেগুলোকে ব্যবহার করবেন। তো আসুন দেখা যাক কিভাবে আমরা ক্লাস তৈরি করতে পারি। আমার ক্লাসের নাম হচ্ছে বিউটি প্রোডাক্ট, যেখানে আমি কিছু বিউটি প্রোডাক্ট এর প্রাইস এবং কিছু বিউটি প্রোডাক্টের নেম এবং প্রাইস ব্যবহার করব। তো ক্লাস তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ক্লাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপর ক্লাসের নেম, বিউটি প্রোডাক্ট লিখতে হবে। ওকে, আমাদের ক্লাস তৈরি হয়ে গেল। এখন আমি বলেছিলাম যে ক্লাসের মধ্যে প্রথমেই কিছু ভেরিয়েবল এবং ফাংশন থাকবে। ভেরিয়েবলকে বলবো প্রপার্টি এবং ফাংশনকে বলবো মেথড। আমি একটি প্রপার্টি বা ভেরিয়েবল লিখব যার নাম হচ্ছে মাই ভার এবং এর ভ্যালু দিব দিস ইজ আ ভার। এখন লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমি $সাইন যদি দেই এবং ভেরিয়েবলটি লিখি তাহলে কিন্তু আমার একটি এরর শো করছে। এর কারণ হচ্ছে যে ক্লাসের মধ্যে আপনাকে ভেরিয়েবল লিখতে হলে কিছু অ্যাক্সেস মডিফায়ার দিতে হয়। অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কিন্তু এখানে আমি এই এররটিকে মুছে দেওয়ার জন্য var কিওয়ার্ড ব্যবহার করব। এখন দেখা যাচ্ছে যে var কিওয়ার্ড ব্যবহারের কারণে এররটি চলে গেছে। আরেকটি ফাংশন আমি তৈরি করব যার নাম দিব মাই ফাংশন। এখানে মাই ফাংশনটি লেখার ক্ষেত্রে আমার কোনো অ্যাক্সেস মডিফায়ার দেওয়া লাগছে না। তো এখানে আমি একটি ভ্যালু পাস করব যেটা হচ্ছে দিস ইজ এ ফাংশন। এখন দেখা যাক এই ফাংশনটিকে কিভাবে আমি অবজেক্ট তৈরি করে ব্যবহার করতে পারি। অবজেক্ট তৈরি করার জন্য
প্রথমেই একটি ভেরিয়েবলের মাধ্যমে অবজেক্টের নাম দিতে হবে। তা আমি এই অবজেক্টের যে ভেরিয়েবল তৈরি করছি তার নাম দিচ্ছি obj1। অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে নিউ কিওয়ার্ড দিতে হবে। তারপর আমি যে ক্লাসটি তৈরি করেছি তাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। ইনস্ট্যান্সিয়েট করার মানে হচ্ছে কোনো ক্লাসের একটি কপি একটি ভেরিয়েবলে ইনক্লুড করা। এখানে দেখা যাচ্ছে যে obj1 নামের ভেরিয়েবলের মধ্যে বিউটি প্রোডাক্ট ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে একটি অবজেক্ট তৈরি করা হয়েছে। তো এখন আমি এই obj1 ভেরিয়েবলের মাধ্যমে আমার বিউটি প্রোডাক্টের যে ক্লাস তৈরি করা হচ্ছে সেই ক্লাসটির ভেরিয়েবল এবং ভেরিয়েবল var1 এবং ফাংশন myfunc কল করতে পারবো। তো দেখা যাক কিভাবে কল করা হয়। আমি একটি বিয়ার ট্যাগ অ্যাড করছি যাতে আমি সুন্দর করে জিনিসগুলো দেখাতে পারি। লক্ষ্য করলে দেখা যাবে যে অবজেক্ট থেকে কোনো ভেরিয়েবল এবং ফাংশন বা মেথড কল করার সময় আমাদেরকে অ্যারো চিহ্ন ব্যবহার করতে হয়। অ্যারো চিহ্ন ব্যবহার করে আমরা অবজেক্ট স্কোপ তৈরি করে তার ভিতরের প্রপার্টি বা মেথডকে ব্যবহার করতে পারি। তো দেখা যাক এখানে কি রিটার্ন করে। অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা রিটার্ন করবে দিস ইজ আ var এবং এখানে শো করবে দিস ইজ আ ফাংশন। সরি, আমি কোনো এরর করে ফেলেছি। এররটি হচ্ছে আমি আসলে এখানে কোনো কিছু রিটার্ন করিনি, এই জন্য এররটি থ্রো করছে, এই জন্য কোনো কিছু এখানে আসছে না। এখন আমি দিস ইজ এ ফাংশন কথাটা দেখতে পাচ্ছি। এখন পিএইচপি 5.5 এ এই জিনিসটাকে খুব সহজেই লেখা যায়। সেটির জন্য ডাইরেক্টলি আমি একোর মধ্যে যেই ক্লাসটি আছে সেই ক্লাসটিকে কল করে ফেলব এবং আগের মতো আমি ভেরিয়েবল এবং ফাংশনটি কল করব। এখন আমি এখানে আগেই বলেছিলাম যে আমি কিছু বিউটি প্রোডাক্ট এর নাম এবং প্রাইস নেম এবং প্রাইস সেট করব। আগে আমি বলেছিলাম যে আমার বিউটি প্রোডাক্ট ক্লাসের মধ্যে আমি বিউটি প্রোডাক্টের নেম এবং প্রাইস অ্যাড করব এবং সেগুলোকে শো করব। ক্লাসের মধ্যে এই জিনিসটা শো করার জন্য একটি ফাংশন ব্যবহার করা হয় যাকে বলা হয় মিউটেটর ফাংশন। আমি যদি উইকিপিডিয়াতে মিউটেটর ফাংশন খুঁজি তাহলে এই মিউটেটর ফাংশনের সংজ্ঞা সম্পর্কে জেনে যাব। তো আমি সংক্ষেপে কিছু বলবো। মিউটেটর ফাংশন প্রকৃতপক্ষে এনক্যাপসুলেশন কনসেপশনকে ব্যবহার করে, যেখানে একটি ভেরিয়েবলকে গেটার এবং সেটার মেথডের মাধ্যমে ব্যবহার করা হয়।
মিউটেটর ফাংশন সম্পর্কে আমি বিস্তারিত বা এনক্যাপসুলেশন সম্পর্কে বিস্তারিত আমি পরবর্তীতে আলোচনা করব। তো দেখা যাক যে আমরা গেটার এবং সেটার ফাংশন কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমে আমি একটি গেটার এবং সেটার ফাংশন ব্যবহার করার জন্য আমাকে ভেরিয়েবল তৈরি করতে হবে। আমি একটি ভেরিয়েবলের নাম দিলাম নেম। নেমের জন্য গেটার ফাংশন প্রথমে তৈরি করতে হবে আমাকে সেট ফাংশন। সেট নেম এখন এই ফাংশন সম্পর্কে আমি একটু আলোচনা করব। সেট নেম ভেরিয়েবলের মধ্যে সেট নেম ফাংশনের মধ্যে নিউ নেম নামের একটি আর্গুমেন্ট পাস করা হয়েছে, যেটি আসলে ডান পাশে ইকুয়েশনের ডান পাশে বসবে এবং বাম পাশে আমি দিস নামের একটি সুডো ভেরিয়েবলকে কল করেছি এবং সেখানে আমি নেম ভেরিয়েবল বা প্রপার্টিকে কল করছি। এখন দিস ভেরিয়েবল সম্পর্কে আমি একটু আলোচনা করব। দিস ভেরিয়েবল আসলে রেফারেন্স ভেরিয়েবল নামে পরিচিত বা সুডো ভেরিয়েবল নামে পরিচিত, যেটি ব্যবহার করা হয় তখনই যখন আসলে কোনো ভেরিয়েবল আগে থেকেই কল করা হয়, সেটিকে জাস্ট রেফারেন্স হিসেবে ব্যবহার করার জন্য। আমি নেম ভেরিয়েবলটি আগে ডিক্লেয়ার করেছি বলে আমি এখানে দিস কথাটি ব্যবহার করে তার সাথে শুধুমাত্র ভেরিয়েবলের নেমটি যোগ করে ব্যবহার করছি। একইভাবে যেহেতু আমি এখানে ভ্যালুটিকে পাস করতে পারছি, এই ভ্যালুটিকে ব্যবহার করার জন্য আমাকে একটি গেটার ফাংশন তৈরি করতে হবে। তো গেটার ফাংশন তৈরি করার জন্য আমি একটি ফাংশন নেম দিচ্ছি গেট নেম। এখন এখানে লক্ষণীয় যে এই ফাংশনের ক্ষেত্রে কোনো আর্গুমেন্ট তৈরি হবে না, কারণ আমি আগে যে ভেরিয়েবলের মধ্যে নিউ নেম নামের আর্গুমেন্ট পাস করেছি, ভ্যালু পাস করেছি, সেটিকে আমি রিটার্ন করে দিব। একইভাবে আমি নেমের মতো করে আমি প্রাইস নামের একটি ফাংশন তৈরি করব, গেটার সেটার ফাংশন বা মিউটেটর মেথড তৈরি করব। এখানে এরর থ্রো করছে, তার কারণ একই ফাংশন দুবার কল করা হয়েছে। এখন আমি যদি ফাংশন নেমটি চেঞ্জ করে দেই তাহলে এররগুলো চলে যাবে। লক্ষণীয় যে এখানে আমি প্রাইস নামের ভেরিয়েবলটি ডিক্লেয়ার করিনি। তো আমি উপরে যে প্রাইস নামের ভেরিয়েবলটি তৈরি করি, তাহলে আমার নেমের জন্য গেটার সেটার এবং প্রাইসের জন্য গেটার সেটার তৈরি হয়ে গেল। এখন দেখা যাক গেট সেট ব্যবহার আমরা কিভাবে করতে পারি, গেটার এবং সেটার ফাংশন কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমি দেখাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে গেটার এবং সেটার ফাংশনগুলোকে আমি অবজেক্ট তৈরি করে কল করতে পারি। তো আমি একটি নতুন অবজেক্ট নিই যার নাম দিব সোপ এবং আগের মতো আমি বিউটি প্রোডাক্ট ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করব।
ইনস্ট্যান্সিয়েট করার কারণে আমি আগে যে মেথডগুলো রয়েছে বা গেটার সেটার মেথডগুলোর আমি অ্যাক্সেস পাবো। তো সেটার মেথড তৈরি করার জন্য আমাকে প্রথমেই অবজেক্টটি কল করতে হবে এবং তার থেকে সেট নেম ফাংশনটি চুজ করতে হবে। তা আমি একটি সোপের নেম দেই লাক্স, এবং সেই লাক্সকে আমি যখন ব্যবহার করব আমি সেটাকে গেট ফাংশনের মাধ্যমে নিয়ে আসব। এখানে আমি কিছু বিয়ার ট্যাগ দিই। এখন আমি লাক্স কথাটি দেখতে পাচ্ছি। একইভাবে আমি চাইলে প্রাইজের গেটার সেটার ফাংশনও ব্যবহার করতে পারি। তা আমি এগুলা কপি করে নিচ্ছি আগের কোডগুলা, এবং সেগুলাকে মেথডগুলা চেঞ্জ করে ফেলি। সেট নেমের বদলে বসবে সেট টাইটেল, সেট প্রাইস এবং গেট প্রাইস। আমি এখানে ইন্টিজার না স্ট্রিং ভ্যালু পাস করছি এবং দেখি যে জিনিসটা আসলে দেখা যায় নাকি। হ্যাঁ, জিনিসটি দেখা যাচ্ছে। একইভাবে আমি এখানে যেহেতু সোপ নামের একটি বিউটি প্রোডাক্ট ব্যবহার করেছি, চাইলে আমি একটি শ্যাম্পু প্রোডাক্টও ব্যবহার করতে পারি, এবং শ্যাম্পু নামে যদি বিউটি প্রোডাক্টটি আমি ব্যবহার করতে পারি তাহলে বোঝা যাচ্ছে যে একই ক্লাস ব্যবহার করে আমি অনেকগুলা কপি তৈরি করতে পারি এবং সেগুলোকে আমি ব্যবহার করতে পারি বারবার। তার জন্য আমি সোপ থেকে এই শেষ পর্যন্ত সবগুলো কোড কপি করব এবং সোপের জায়গায় আমি শ্যাম্পু কথাটা লিখব। আসলে এখানে আমি শ্যাম্পু নামের নতুন অবজেক্ট তৈরি করলাম এবং সেই অবজেক্টের মধ্যে আমি গেটার সেটার ফাংশনগুলা ব্যবহার করছি। শ্যাম্পুর নাম দেই ক্লিয়ার, যার প্রাইস হচ্ছে 200 টাকা। এখানে আমি স্ট্রিং ভ্যালু না দিয়ে আমি ইন্টিজার ভ্যালু দেই। আমরা এখানে দেখতে পাচ্ছি লাক্স এসেছে, তার কারণ হচ্ছে এখানে সোপ অবজেক্ট কল করা হয়েছে। এখানে আসলে শ্যাম্পু অবজেক্ট কল করতে হবে। আমি প্রাইস দেখতে পাচ্ছি না। তাহলে শ্যাম্পু অবজেক্ট পাস করার পর আমি সবকিছু ঠিক মতো পাবো। তো এই ছিল আমার প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি সম্পর্কে বেসিক আলোচনা। আশা করছি আপনাদের সবার এই টিউটোরিয়ালটি খুব কাজে লাগবে।